সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আসিফ মাহমুদের বিস্ফোরণ, ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে গণতন্ত্র, বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সেনা জেনারেলদের গভীর রাতে টেলিকনফারেন্সে শেখ হাসিনা নিয়ে যে আলাপ হয়েছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পিরোজপুর আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের জয় জয়কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগকে রুখে দেয়া যাবে না, আইন করে দলের কার্যক্রম নিষিদ্ধ করলেন তারেক। আওয়ামী লীগ নেতারা তবু আন্দোলন নিয়ে রাগ কাটছেন না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের আইন করে আইয়ুব খান ইয়াইয়ার কাতারে এবার বিশ্বাসঘাতক তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ময়মনসিংহ মেডিকেল ছাত্রাবাসে ছাত্রদলের 2 গ্রুপে সংঘর্ষ, আটক 1। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দেশজুড়ে লোডশেডিং, জনজীবনে তীব্র ভোগান্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্থানীয়দের মারধরে চবের 4 শিক্ষার্থী আহত, প্রতিবাদে চাকসুর বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তদারকি সরকার ক্ষমতায় থাকাকালীনও একটা অভিযোগ উঠছিল যে তাদের ডিপ স্টেটের একটা বোঝাপড়া আছে। তদারকি সরকারের করা বেশ কিছু পদক্ষেপ থেকে সেটা স্পষ্ট হয়ে যায়। সবথেকে বড় প্রমাণ আমেরিকার সঙ্গে আগের সরকারের একটি বাণিজ্য চুক্তি। এই চুক্তি প্রসঙ্গে তদারকি সরকারের তরফে বলা হয়েছিল সেখানে কি কি শর্ত রয়েছে তা প্রকাশ করা যাবে না, এই শর্তেই চুক্তি হয়েছে। উল্টে আমেরিকা সব শর্ত ফাঁস করে দিয়েছে। বিগত 18 মাসে তাদের সব কুকীর্তি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবার কুকীর্তি সামনে আনলেন আগের সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাংবাদিক সম্মেলন করে তদারকি সরকারের কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তী সরকার আরও কয়েক বছর থেকে যাক। সাংবাদিক সম্মেলনে এই উপদেষ্টা কি বলেছেন সেদিকে একবার চোখ রাখা যাক। তার আগে একবার হাসিনার শাসনামল নিয়ে কিছু কথা। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে আমেরিকার যে তাদের কোনো স্বার্থই পূরণ হবে না সেটা তাদের বুঝতে দেরি হয়নি। তাই তারা চেয়েছিল হাসিনা সরকারের পতন। সেটাই শেষ নয়, ক্ষমতায় এমন একজনকে বসাতে হবে যে তাদের হয়ে দালালি করতে পারে। ইউনুস ছিলেন সেই যোগ্য লোক। 18 মাস ক্ষমতায় থেকে শুধু আমেরিকার তাবেদারি করে গিয়েছেন, গোপনে নয় প্রকাশ্যে। তার শেষ দালালির ফল মার্কিন বাণিজ্য চুক্তি। আমেরিকা যে ইচ্ছে মতো একটি সরকারকে বদলে দিতে পারে তার উদাহরণ শুধু বাংলাদেশ নয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট এই অভিযোগ বা দাবি মানতে নারাজ। 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটনে তার একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করা হলে তার জবাব ছিল এতে আমাদের কোনো ভূমিকা নয়। অথচ কিছুদিন আগে তার প্রশাসন থেকে বলা হলো আমেরিকা আর রেজিম চেঞ্জের পক্ষে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন পাকিস্তানের ইমরান খান সরকার আর বাংলাদেশের হাসিনা সরকারকে সরাতে ছক কষেছিল ডিপ স্টেট। নকশা তৈরি হয় সেখানে, নকশার বাস্তবায়নও হয় সেখানে বসেই। ডিপ স্টেট আসলে একটি ছায়া সরকার। এবার ফিরে যাওয়া যাক আসিফ মাহমুদের সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোড ম্যাপও তুলে ধরা হয়। ওই রোডম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। আসিফ বলেন আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজানো হয়। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তার কথায় ডিপ স্টেট
পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হল কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলেই তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। প্রশ্ন উঠছে, আমেরিকার পরবর্তী টার্গেট তবে কি তারেক রহমান সরকার? সেটা অবশ্য সময় বলবে। বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার ১৭ এপ্রিল জুমার নামাজ শেষে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করেন। তবে আকস্মিক এই মিছিল ঘিরে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২:৩০টার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলির মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক, কারও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং এ সময় চোখে চশমা পরা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এ ধরনের ঝটিকা কর্মসূচি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মী কাকুলির মোড় ট্রাফিক পুলিশ বক্সের অদূরে ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। এই বিষয়ে পুলিশ বেশ তৎপর। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে দিল্লির পথে পাঠানোর কয়েক ঘণ্টা আগেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে আশ্বস্ত করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবে এর আগেই ক্ষমতার পালাবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৪ আগস্ট রাতে সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক টেলিকনফারেন্সে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পরোক্ষ অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। খাকি পোশাকধারীদের ওই গোপন বৈঠকের তথ্য ২টি সূত্র নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছে। ওই বৈঠকে প্রধান প্রভাবক ছিলেন নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান। ততক্ষণে সরকারের সামনে কার্যত কোনো বিকল্প পথ খোলা ছিল না। আওয়ামী লীগ সরকার ব্যাপক ঝামেলায় পড়ে যায়। একই রাতে সেনাপ্রধান শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আশ্বস্ত করে যাচ্ছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের কঠোর জিজ্ঞাসাবাদে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল মানসিকভাবে ভেঙে পড়েন। ধানমন্ডির একটি সেফ হাউসে চাপ প্রয়োগের সময় তিনি বমি করেন এবং অন্তত একবার জ্ঞান হারান বলে জানা যায়। সোহেল, যিনি আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন, ২০২৪ সালের ২০ আগস্ট বনানীতে গ্রেফতার হন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গ্রেফতারের ১৩ দিন আগে তাকে চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নৌ প্রশিক্ষণ ও ডকট্রিন অধিদপ্তরের কমান্ডার করা হয়েছিল। এর আগে তিনি র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান এবং পায়লা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার গ্রেফতার ও বরখাস্তে সক্রিয় ভূমিকা রাখেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। বিশেষ করে নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, কারণ সোহেল তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট সোহেলের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হয় যে তিনি সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীকে সমুদ্রপথে দেশ ত্যাগে সহায়তা করেছেন। পরবর্তীতে তাকে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে হত্যা মামলায় রাষ্ট্রীয় সাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। জিয়াউল আহসানের বিরুদ্ধে কথিত সিরিয়াল কিলিংয়ের প্রমাণ দিতে পারলে সোহেলকে পরিবারসহ বিদেশে নিরাপদে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়।
জুলাই আগস্টের অস্থিরতার সময় সোহেল নিয়মিত বার্তায় দাবি করেন যে সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র, সরকার, পুলিশ, বেসামরিক প্রশাসন ও বিচার বিভাগ রক্ষায় দায়িত্ব পালনে অবহেলা করছে। তার মতে এটি ছিল নীতি নির্ধারিত। এদিকে সামরিক নেতৃত্বের মধ্যেও সমন্বয়ের ঘাটতি ছিল। সামরিক সচিব মেজর জেনারেল অবসর কবির আহমেদ সমন্বয়ে অনিচ্ছুক ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অবসর মাহমুদুল হাসান শামীম দায়িত্ব পালনে দুর্বল ছিলেন বলে অভিযোগ রয়েছে। চিফ অফ জেনারেল স্টাফ সাইফুল আলম ও কোয়ার্টারমাস্টার জেনারেল মুজিবুল হকের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 2004 সাল থেকে শেখ হাসিনার নিরাপত্তায় থাকা মেজর অবসর শোয়েব ও মেজর অবসর মামুনকে 2021 সালে সরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। অস্থিরতার সময় জাতীয় সংসদ, গণভবন ও প্রধানমন্ত্রীর সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অরক্ষিত রাখা হয়। উচ্ছৃঙ্খল জনতা এসব স্থাপনায় লুটপাট চালায়। সেনা সদস্যদের উপস্থিতিতে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে ভাঙচুর হয়। সেনাবাহিনী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হয়। যদিও তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তারা পদত্যাগে বাধ্য হন। সারা দেশে প্রায় 400টি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়, যেখানে নিরস্ত্র পুলিশ সদস্যরা আক্রান্ত হন। সব স্টেশন থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়, যা এখনও উদ্ধার হয়নি। কেন্দ্রীয় সার্ভারে ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ বিভাগীয় তদন্তে বাধার মুখে পড়ে। বিশ্লেষকদের মতে এটি ছিল পুলিশ বাহিনীকে দুর্বল করার একটি পরিকল্পিত কৌশল। 16 জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন থাকলেও তাদের শিথিলতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেজর জেনারেল অবসর হামিদুল হক ও মেজর জেনারেল জুবায়েরের বিরুদ্ধে সঠিক গোয়েন্দা তথ্য না দেওয়ার অভিযোগ রয়েছে। রংপুরে আবু সাইদের মৃত্যু ঘটনা কোটা আন্দোলনকে সরকার বিরোধী বিক্ষোভে রূপ দেয়। এতে অন্তত 43 জন নিহত হন। সরকার ও প্রশাসন পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জনরোষ তীব্র হয়। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে তোলা ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা হঠাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ছেন। এসব হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারা হামলাকারীদের শনাক্ত করতে আগ্রহী দেখায়নি। অবসরপ্রাপ্ত মিলিটারি কর্মকর্তারাও প্রকাশ্যে চলাফেরা করছেন এবং বিভিন্ন মামলায় সাক্ষ্য দিচ্ছেন। ব্রিগেডিয়ার অবসর সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদে দায়িত্ব পেলেও স্নাইপার অস্ত্র নিয়ে প্রশ্ন তোলার পর তাকে সরিয়ে দেওয়া হয়। বিএনপি নেতা তারিক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক পরিসরে পুলিশের হত্যার বিচার না হওয়ার বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী ঘটনাগুলোকে যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। অভিযোগ রয়েছে 2001 থেকে 2006 মেয়াদের মতোই বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। 10 ট্রাক অস্ত্র মামলার মতো ঘটনার প্রেক্ষাপটে এই অভিযোগ নতুন করে সামনে এসেছে। 2024 সালের এই অস্থিরতা শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরের গভীর সংকটের প্রতিফলন। নীরব অভ্যুত্থান, প্রশাসনিক ভাঙন, নিরাপত্তা দুর্বলতা এবং তদন্তহীন হিংসা সব মিলিয়ে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি জটিল অধ্যায় হিসেবে রয়ে যাবে। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির 2026-27 কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত ও সমমনা প্যানেল। বৃহস্পতিবার 16 এপ্রিল বিকেলে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখা যায় 15টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ পদেই বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী ঘরানার প্রার্থীরা। বিপরীতে বড় ধরনের পরাজয়ের স্বাদ পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। ঘোষিত ফলাফল অনুযায়ী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট AKM আউয়াল। এছাড়া সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শাহ আলম। স্থানীয় আইনজীবী সূত্র নিশ্চিত করেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই আওয়ামী ঘরানার নেতা হিসেবে পরিচিত। তারা উভয়েই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের পরাজিত করে এই বিজয় অর্জন করেন। মোট 15টি পদের মধ্যে অন্তত 8টি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক সহ 6টি গুরুত্বপূর্ণ পদ নিজেদের দখলে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন তালুকদার স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুসেন কুমার হালদার, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান এবং হিসাব নিরীক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম শিমুল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিসেস নাসিমা আক্তার, সরজিৎ কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের হটিয়ে আওয়ামীপন্থীদের এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৫টি পদের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে আওয়ামী ঘরানার আইনজীবীরা বিজয়ী হওয়ায় আইনজীবী সমিতিতে তাদের প্রভাব আরও সুসংহত হল। নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ীদের অনুসারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এমন একটি নাম যা বারবার নিষিদ্ধ হয়েও ছাইচাপা আগুনের মতো জ্বলে উঠেছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আওয়ামী লীগকে যখনই নিষিদ্ধ করা হয়েছে বা কোণঠাসা করার চেষ্টা হয়েছে, দলটি ততবারই আরও শক্তিশালী হয়ে রাজপথে ফিরে এসেছে। ১৯৫৮ সালে সামরিক শাসনের জাতাকলে পিষ্ট করে আওয়ামী লীগকে থামিয়ে দিতে চেয়েছিলেন আইয়ুব খান, কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙে ৬৬র ৬ দফা আর ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগই হয়ে উঠেছিল বাঙালির মুক্তির প্রধান কাণ্ডারি। ১৯৭১ সালের ২৬ মার্চ ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেতাকর্মীদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। ফলাফল, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আওয়ামী লীগের নেতৃত্বেই বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ট্র্যাজেডির পর খন্দকার মুশতাকরা ভেবেছিলেন দলটিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলটি আবারও ঘুরে দাঁড়ায়। গত ১০ মে ২০২৫ তারিখে ড ইউনূসের প্রশাসনের পক্ষ থেকে এবং আজ ৮ এপ্রিল ২০২৬ তারিখে তারেক রহমানের প্রশাসনের পক্ষ থেকে আসা নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ তাদের দীর্ঘ সংগ্রামের পথেরই অংশ মনে করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আইয়ুব ইয়াহিয়া মুশতাকদের যে পরিণতি হয়েছিল, বর্তমান নিষেধাজ্ঞার নায়কদের নামও সেই একই তালিকায় যুক্ত হল মাত্র। আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি আদর্শের নাম যা তৃণমূল মানুষের গভীরে প্রথিত। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে কোটি মানুষের আবেগকে নিষিদ্ধ করা। আইয়ুব থেকে তারেক রহমান, ইতিহাস সাক্ষী দিচ্ছে আওয়ামী লীগকে থামিয়ে রাখার সাধ্য কারণেই। প্রতিটি নিষেধাজ্ঞার পরই দলটি নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ করে বা জেল জুলুম দিয়ে আওয়ামী লীগের মতো গণসংগঠনকে ঠেকানো সহজ নয়। বিশ্ববাসী অতীতেও দেখেছে এবং আবারও হয়তো দেখবে কিভাবে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে এই রাজনৈতিক দলটি। ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১৬ এপ্রিল সন্ধ্যা ৭:৩০টার দিকে নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জওয়াদ রুতাব গ্রুপের কর্মী মীর হামিদুরের অবস্থা গুরুতর। তাকে প্রথমে মমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহ্বায়ক তানভীর আবদুল্লাহ গ্রুপের কর্মী আমান উল্লাহ মুয়াজকেও মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নাফিউল ইসলাম বিডিএস ১৪ ব্যাচের নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে ২ গ্রুপের কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে হামিদুর মুয়াজকে আঘাত করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। পরবর্তীতে হামিদুর চা পান করতে বাইরে গেলে মুয়াজ একটি স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে হামিদুরের সহযোগীরা মুয়াজকে ধাওয়া করলে তিনি একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।
পরে মুয়াজকে উদ্ধারে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হন। ঘটনার পর ছাত্রাবাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান বলেন, ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ডাক্তার ইসহাক জানান, আহত হামিদুরের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে জড়িতরা সবাই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত হলেও ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত হতে পারে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া কক্ষের ভিতর আটকে থাকা আমান উল্লাহ মুয়াজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, কিন্তু উৎপাদন ঘাটতির কারণে সেই চাহিদা পূরণ করা যাচ্ছে না। ফলে দেশে বর্তমানে প্রায় ২,০০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়ানক খারাপ। জেলা পর্যায়ে কোথাও ৮ থেকে ১০ ঘণ্টা বা এর চেয়েও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। সারা দেশে তীব্র লোডশেডিং ইতোমধ্যে জনজীবনে ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি করেছে। জেলা শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ চাহিদার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফলে দিনের বড় একটি সময় জুড়ে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বাসিন্দাদের। প্রচণ্ড রোদে ও তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অফিস আদালতের কার্যক্রমেও বিঘ্ন ঘটছে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিজীবীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। বিদ্যুৎ নির্ভর ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে উৎপাদন চালাতে পারছে না। অনেক জায়গায় বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ রাখতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে কৃষি খাতে সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটায় ফসল উৎপাদন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই সংকট দীর্ঘমেয়াদে আরও গভীর প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। উৎপাদন ক্ষমতা থাকলেও অদক্ষতায় হচ্ছে ঘাটতি। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ১৩৬টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ৩৩টি কেন্দ্রে উৎপাদন ব্যাহত হচ্ছে। সচল থাকা বাকিগুলোতে উৎপাদন ক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদিত হচ্ছে মাত্র ১২ থেকে ১৪,০০০ মেগাওয়াট, অর্থাৎ অর্ধেকের বেশি সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না, যার প্রধান কারণ জ্বালানি সংকট। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮,৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে চাহিদা ও সরবরাহের এই বিশাল ব্যবধান লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পিজিসিবি ও পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তীব্র গরমের এই মৌসুমে চাহিদার সময় সারা দেশে লোডশেডিং ১,৮০০ মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী অনেক এলাকায় ৩০ থেকে ৪৬% পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যেও উৎপাদন ব্যাহত হচ্ছে। খুলনা, ঘোড়াশাল, হরিপুর, মেঘনাঘাট, আশুগঞ্জ, সিদ্ধিগঞ্জ এবং বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট জ্বালানি সংকট বা রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাস ও ফার্নেস অয়েলের তীব্র সংকটে ভুগছে। ঢাকা অঞ্চলে ৩৭টি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও জ্বালানি সংকটের কারণে সেগুলোর পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এদিকে সিলেট বিভাগে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গতকাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সিলেটের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল থেকে জুন এই সময়ে দেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। তবে এবার বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। তারা আশঙ্কা করছেন, জ্বালানি সরবরাহের পরিস্থিতির উন্নতি না হলে সামনের দিনগুলোতে লোডশেডিং আরও বাড়তে পারে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই সংকট মোকাবিলা করায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার চেষ্টা চলছে। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা কঠিন বলেও তারা স্বীকার করেছেন। বিশেষজ্ঞদের মত,
শুক্রবার 17 এপ্রিল ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য ছিল জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা। আইপিডির পক্ষ থেকে সরকারের কাছে একাধিক সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে, সোলার সহ বিকল্প জ্বালানির উৎসে অর্থায়ন বাড়াতে গ্রিন ক্লাইমেট ফান্ড ও উন্নয়ন অংশীদারদের সহযোগিতা কাজে লাগাতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে কর সুবিধা ও ভর্তুকি প্রদান এবং গ্রামীণ পর্যায়ে মাইক্রো ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সৌর প্রযুক্তির বিস্তার ঘটানো প্রয়োজন। সংলাপে আইপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকায় জ্বালানির চাহিদা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি, যা একটি বৈষম্য তৈরি করছে। এই বৈষম্য কমাতে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বণ্টন ও ব্যবস্থাপনা করতে হবে। উন্নয়ন বাজেটের মতো বিদ্যুৎ বরাদ্দেও বৈষম্য রয়েছে, যা দেশের উন্নয়নকে এককেন্দ্রিক করে তুলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে তথ্য নির্ভর পরিকল্পনা, জবাবদিহি ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে। এ সময় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও আইপিডির রিসার্চ ফেলো KM আসিফ ইকবাল বলেন, গ্রামে এখন বিদ্যুৎ কেবল মাঝে মাঝে আসে। বিগত সরকার সৌর বিদ্যুৎ সম্প্রসারণের নীতি নিয়েছিল, অথচ গোষ্ঠী স্বার্থে বসিয়েছিল সৌর বিদ্যুৎ উপকরণের ওপর চড়া কর। সেটা ছিল বড় প্রহসন। আইপিডি রিসার্চ ফেলো ড ফরহাদুর রেজা বলেন, বিশ্বব্যাপী ভবনের টেকসই ডিজাইনের মাধ্যমেই জ্বালানির 40-50% সাশ্রয় করা সম্ভব হয়। তাই গ্রিন বিল্ডিং ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি জরুরি। এদিকে সারা দেশে তীব্র লোডশেডিং বিষয়টি স্বীকার করেছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বর্তমানে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে। এই কারণে গৃহস্থালী খাতে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মে মাসে ফসল সংগ্রহ শুরু হলে গৃহস্থালী খাতকে আবারও অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয়দের মারধরে সময় টিভি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি প্রতিনিধি জাহিন সরকার আবির সহ 4 শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ। শুক্রবার 17 এপ্রিল দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। বিক্ষোভ শেষে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইশাক ভুইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত স্থানীয়দের মারধর ও হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি পহেলা বৈশাখের দিনও স্থানীয় এক সিএনজি চালক এক শিক্ষার্থীকে মারধর করেছে। এর আগে গত বছরের 30 ও 31 আগস্ট স্থানীয়দের হামলায় প্রায় 400 শিক্ষার্থী আহত হয়। এগুলো চলছে, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে, কিন্তু সেখানে কোনো পুলিশ থাকে না। আমরা 5ই আগস্টের আগে দেখতাম ছাত্রলীগের অন্তর্কোন্দল ঠেকাতে শত শত পুলিশ ক্যাম্পাসে রাখা হতো, কিন্তু এখন নিরাপত্তা দেওয়ার মতো পুলিশ নেই। আমরা আমাদের ভাইদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারিস মাতব্বার বলেন, বাবা মা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরও দেখছি নানা ইস্যুতে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমরা বারবার রাজপথে নামার জন্য ক্যাম্পাসে আসি নাই। আর কত রক্ত দেওয়ার পর আমরা নিরাপদ ক্যাম্পাস পাব? আমরা এসব হামলা মারধরের ঘটনার পুনরাবৃত্তি চাই না। উল্লেখ্য, শুক্রবার 17 এপ্রিল রাত 9:30টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং সংলগ্ন এলাকায় স্থানীয় দুজনের মারধরের শিকার হয় 4 শিক্ষার্থী। তারা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলিমুল শামীম, 4র্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, 3য় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম।